ইউটিউবের নিউ ফিচার কি নিয়ে কন্টেন্ট তৈরি করবেন সেই নিয়ে আর আপনাদের ভাবার দরকার নেই। ইউটিউবই বলে দেবে আপনি কি নিয়ে কন্টেন্ট তৈরি করলে ভাইরাল হতে পারবেন। তো এটা নিয়ে জানার জন্য আমাদের ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো কাল রাতে ইউটিউব ঘোষণা করেছে যে তারা সামনে কিছু নতুন ফিচার আনতে চলেছে। আমরা এতদিন জানতাম যে অ্যানালিটিক্স বা অন্যান্য যে সমস্ত ইউটিউব স্টুডিওর যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট নয়। আরও আমাদের ইনফরমেশনের দরকার ছিল আমাদের কন্টেন্টগুলো তৈরি করার জন্য। কারণ কন্টেন্ট সম্বন্ধে যদি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না থাকে তাহলে কিন্তু আমরা কন্টেন্টটাকে অ্যানালিসিস করে সেটা নিয়ে আরও কোনো উচ্চমানের কোনো কন্টেন্ট কিন্তু আমরা তৈরি করতে পারি না। তো সেইটার জন্য ইউটিউব অ্যানালিটিক্স কিন্তু আরেকটু আপডেট হতে চলেছে। সেখানে আরও কিছু নতুন ইনফরমেশন আমরা পাবো সেই অ্যানালিটিক্স পেজগুলো থেকে। সবার আগে আমরা ক্রিয়েটারদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ফিচারটা আগে দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে পরবর্তী ফিচারগুলোতে যাব। ইউটিউবের রিসেন্ট আপডেটে যে বেস্ট ফিচার, যেটা কালকে রাতেই তারা বলেছে যে আমাদের জন্য তারা শীঘ্রই নিয়ে আসবে, সেটা হচ্ছে যে আমাদের আর কন্টেন্ট কি নিয়ে করতে হবে সেইটা নিয়ে ভাবার আর কোনো জায়গা থাকছে না। কারণ ইউটিউব সার্চেসের মধ্যে এবার আমরা দেখতে পাবো যে কি কি কন্টেন্ট আমাদের সাবস্ক্রাইবাররা সার্চ করছে, অল ওভার ওয়ার্ল্ডে সার্চ হচ্ছে, বা কোনো এক্স্যাক্ট রিজিয়নের লোকেরা কোন কোন কন্টেন্টের জন্য সার্চ করছে। ঠিক যেরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এইরকমভাবে কিন্তু পরপর সাজানো টপিকগুলো চলে আসবে যে কোনগুলোর ওপরে রিসেন্টলি অডিয়েন্স সার্চ খুব বেশি করছে, এবং আমরা কিন্তু এই টপিকগুলোর ওপরে ইজিলি কন্টেন্ট বানাতে পারবো। ইভেন কোনো টপিকে বা কোনো সাবজেক্টে যদি কন্টেন্ট গ্যাপ থাকে সেইটাও পাশে আলাদা করে মেনশন করা থাকবে। এর থেকে ভালো কোনো ফিচার ইউটিউব আমার মনে হয় না ক্রিয়েটারদের জন্য এতদিন অবধি এনেছে। এখানে প্রথমে বাঁদিকের অপশানে আপনি দেখতে পাবেন যে আপনার ভিউয়ার্স কি সার্চ করছেন। দেখুন লেখা আছে ইউর ভিউয়ার্স সার্চেস। সেখানে আমরা পেয়ে যাচ্ছি স্ট্রিট ফুড, মাই ফার্স্ট ব্লগ, ফ্যাক্ট, আদিত্যাস ব্লগস, ইউটিউব চ্যানেল। তো এইগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে সার্চ হয়েছে। এবার সেকেন্ডে এইখানে অপশানে দেখুন লেখা আছে সার্চ ভলিউম অন ইউটিউব। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হাই দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর লোক ইউটিউবে এই সমস্ত টপিকগুলো নিয়ে সার্চ করেছে। তাই এই টপিকগুলো নিয়ে যদি আমি একটা ভ্লগ তৈরি করি তাহলে কিন্তু সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি রয়েছে। এছাড়া আমি আরও যে অপশানগুলো দেখতে পাচ্ছি ওপরে দেখুন লেখা আছে সার্চেস ফ্রম ইউটিউব, অর্থাৎ আমি যদি এই অপশানটায় যাই তাহলে কিন্তু ইউটিউবে কী কী সার্চ হয়েছে সেটাও কিন্তু আমি দেখতে পাবো যে ইউটিউবের ওভারঅলভাবে কী কী সার্চ করা হয়েছে কোন কোন টপিকের ওপরে। এটা আমি দেখতে পাচ্ছি শুধু আমার ভিউয়াররা কী কী সার্চ করেছে। সেকেন্ডটাই আপনি দেখতে পাবেন যে সমস্ত ইউটিউবে কী কী নিয়ে সার্চ হয়েছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট ব্লগের পাশে লেখা আছে কন্টেন্ট গ্যাপ, এবং আদিত্য ব্লগসের পাশে লেখা আছে কন্টেন্ট গ্যাপ, অর্থাৎ এই দুটো টপিকের ওপরে কিন্তু কন্টেন্ট গ্যাপ আছে, অর্থাৎ এই দুটো টপিকের ওপরে আরও কন্টেন্ট তৈরি করার জায়গা আছে। এবার এখানে শুধুমাত্র এই দুটো দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ওভারঅল সার্চ করবেন বা আপনার ভিউয়ার সার্চ করবেন আপনি কিন্তু অন্যান্য বিভিন্ন টপিকের ওপর দেখতে পাবেন যে কন্টেন্ট গ্যাপ রয়েছে কি নেই। এবং যদি আপনি এই কন্টেন্ট গ্যাপ যে টপিকের ওপর দেখতে পাচ্ছেন সেগুলোর উপর যদি আপনি ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ এই টপিকগুলোর ওপরে যথাযথ স্পেসিফিক কোনো ভিডিও নেই। সেই জন্যে অডিয়েন্সের চাহিদা আছে কিন্তু এগুলোতে কিন্তু কোনো ভিডিও নেই। তো আপনি যদি এই টপিকগুলোর উপর ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেইগুলো লোকে দেখবে এবং সেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এগুলোতে আপনার যেরকমই ব্লগের চ্যানেল হোক আপনি কিন্তু এটা থেকে সুবিধা নিতে পারেন। অর্থাৎ আপনার যদি ডেলি লাইফ ব্লগ হয় তাহলে আপনি দেখতে পারেন আপনার অডিয়েন্স কীরকম চ্যালেঞ্জেস দেখতে পছন্দ করছে। তো এগুলো কিন্তু আপনার বিভিন্নভাবে একটা সুবিধা করে দেবে। কারণ কোনো কন্টেন্ট তো আমি পারবোই বুঝতে যে কি কোনটার ওপর কোন টপিকের ওপর সার্চ বেশি হচ্ছে। সেটা প্রথম কথা, আমার অডিয়েন্স কোন কোন টপিক সার্চ করছে সেটার একটা আলাদা থাকবে জায়গা, এবং আরেকটা জায়গা থাকবে যে নর্মালি অল ওভার ইউটিউবে কোন টপিক বেশি সার্চ হচ্ছে সেইটা থাকবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোনো কন্টেন্টের উপরে যদি কন্টেন্ট গ্যাপ থাকে, যে কোনো ভিডিওসে আরও যদি সেটাকে ইমপ্রুভ করার যদি জায়গা থাকে সেটা কিন্তু ইউটিউব নিজের থেকে মেনশন করে দেবে। মানে আমাকে খুঁজে বের করতে হবে না যে এই কন্টেন্টের উপর কন্টেন্ট গ্যাপ রয়েছে, এর উপরে একটা কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে। অর্থাৎ কন্টেন্ট গ্যাপ মানে আমরা জানি যে হয়তো অনেকগুলো কন্টেন্ট আছে কোনো একটা বিষয়ের উপরে, কিন্তু তারা বেসিক কোনো একটা জিনিস বা কোনো একটা টপিককে তারা বাদ দিয়ে হয়তো সেই কন্টেন্টগুলো তৈরি হচ্ছে। যেরকম আমরা একটা এক্সাম্পল যদি দিয়ে বলি তাহলে হয়তো যে কপিরাইট ক্লেইম
বা কপিরাইটসের উপরে কোনো একটা কন্টেন্ট তৈরি হচ্ছে, প্রচুর কন্টেন্ট আছে, কিন্তু বেশিরভাগ কন্টেন্টেই হয়তো ফেয়ার ইউজ বা কোনগুলো আমরা ইউজ করতে পারি সেই জিনিসগুলো নিয়ে হয়তো কিছু বলার নেই। তাহলে ফেয়ার ইউজের উপরে কিন্তু একটা কন্টেন্ট গ্যাপ রয়েছে। তো তার মানে ফেয়ার ইউজ নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করে তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ মানুষের দরকার আরো তথ্য, ইনফরমেশন দরকার, ইউটিউব ক্রিয়েটারদেরও দরকার আরো তথ্য। তো সেইটার জন্য তারা কিন্তু এই বিষয়গুলোর উপরে কন্টেন্ট তৈরি করলে কিন্তু তারা দেখবেই। তো সেইটার জন্য কিন্তু এই ফিচারটা খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ইউটিউব ক্রিয়েটারদের জন্য। এবার আমরা এক এক করে দেখে নিই বাকি ফিচারগুলো। প্রথমত হচ্ছে আমরা আগে আমাদের যে কন্টেন্ট ছিল কন্টেন্টের প্রত্যেকটাকে একসাথে নিয়ে আমরা কিন্তু ইনফরমেশন দেখতে পেতাম, কিন্তু এবার যেটা হবে সেটা হচ্ছে ইউটিউব নতুন যে ফিচার আনবে তাতে আমরা কন্টেন্টের ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিমস এর যে ইনফরমেশন আছে এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে দেখতে পাবো। অর্থাৎ আমাদের প্রত্যেকটাতে এনগেজমেন্ট কত আছে, সেটাতে কিরকম ভিউজ হচ্ছে, সেটা থেকে আমরা কিরকম ভাবে কতটা আমরা সাবস্ক্রাইবার সেখান থেকে গেইন করছি, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আলাদা করে আমরা পাবো। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা শর্টস যেটা ছিল সেটার থেকে কিন্তু আমরা আলাদা আলাদা করে দেখতে পারতাম, কিন্তু ওভারঅল লাইভ স্ট্রিমস থেকে কতটা আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে বা লাইভ স্ট্রিমসে আমার কতটা টাকা ইনকাম হচ্ছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না। কিন্তু এবার কিন্তু সেই রকম ভাবেও ভাগগুলো আসতে চলেছে। লাইভ স্ট্রিমস, শর্টস এবং আমাদের মেন যে ভিডিওস আছে প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে ইনফরমেশন পাবো। এবং হ্যাঁ, শুধুমাত্র যে ভিডিওগুলো কেমন করছে, কিরকম দর্শক দেখছে, অডিয়েন্স রিটেনশন কেমন, শুধু তাই নয়, আমাদের কিন্তু মনিটাইজেশনের পরে যে টাকা ইনকামের ক্ষেত্রে যে ভাগগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ শর্টস থেকে আমাদের কিরকম টাকা ইনকাম হচ্ছে, আমাদের লাইভ স্ট্রিম থেকে কতটা টাকা ইনকাম হচ্ছে এবং আমাদের মেন ভিডিওস থেকে কতটা টাকা ইনকাম হচ্ছে, সেটাও কিন্তু তিনটে আলাদা আলাদা পার্টে আমরা দেখতে পাবো। এবং এটার ফলে কি হবে যে আমাদের কোন ইউটিউবের কোন অংশগুলো আমাদের বেশি অ্যাক্টিভ, কোন অংশগুলোর উপর আমাদের আরেকটু কাজ করতে হবে, কোন ভিডিওসগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, লোককে দেখিয়ে আমরা একটা ফিডব্যাক ভালো পাচ্ছি, আবার কোন ভিডিওসগুলো হয়তো লোকে সেরকমভাবে নিচ্ছে না, অডিয়েন্স রিটেনশন থাকছে না, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং এটা প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারের কাছে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা আপডেট হতে চলেছে এবং এই আপডেটটা খুব শিগগিরই আসতে চলেছে। এবং আরো একটা কথা বলে দিই যে ইউটিউব কিন্তু এখনো ছোট কোনো প্ল্যাটফর্ম নেই, ইউটিউব এখন একটি বিশাল প্ল্যাটফর্ম এবং আমার চেনাশোনার মধ্যে সত্যি কথা বলতে গেলে প্রায় অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করছে। তো এরকম হবে যে খুব শিগগিরই কিন্তু সামনে হয়তো টিভি বা অন্যান্য যে সমস্ত মিডিয়াম আছে সেগুলো হয়তো মানুষ এতটা দেখবে না, আস্তে আস্তে লোকের জীবনের ব্যস্ততা বাড়ছে, লোকের সিনেমা হলে গিয়ে হয়তো দেখার কোনো সময় নেই, টিভি দেখার সময় নেই, কিন্তু ফোনটা সবসময় কাছে থাকছে, সেই জন্য কিন্তু ইউটিউব বা এইরকম ফোন ওরিয়েন্টেড যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু মানুষ আরো অনেক বেশি করে দেখতে শুরু করবে, অন্তত বিভিন্ন ধরনের রিপোর্ট তাই বলছে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু ইউটিউবের অ্যানালিটিক্সের এই যে আপডেটগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বিভিন্ন ধরনের ক্রিয়েটারদের জন্য। তাই আমরা এবং আমাদের মতো যারা ক্রিয়েট করে চলেছে ইউটিউবে এবং এটাকে নিজেদের লাইফের একটা অঙ্গ করে তুলেছে এবং মানুষকে এন্টারটেইন করতে চাইছে, মানুষকে নতুন ইনফরমেশন দিতে চাইছে, তাদের জন্য কিন্তু এই আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর সেকেন্ড পার্টে কিন্তু আমরা একটা বোনাস টপিক নিয়ে আলোচনা করেছি। এবার চলে আসি ফেয়ার ইউজের কথায়। আজকে আমাদের ভিডিওটা করার কথা ছিল ফেয়ার ইউজ নিয়ে। তো ফেয়ার ইউজ নিয়ে আমি কিছুটা পড়াশোনা করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইউএস এর একটা ল আছে যেটাকে বেসিক্যালি আমরা ফেয়ার ইউজ ল বলে দেখি এবং সেইটা নিয়েই ইউটিউবের যে মেন, যেহেতু এটা একটা ইউএস বেসড কোম্পানি সেই জন্য এদের যে মেন গাইডলাইন্স কিন্তু সেটা নিয়ে তৈরি। ইন্ডিয়াতেও কিন্তু একটা ল রয়েছে যেটা 1957 অ্যাক্টের 52nd সেকশন বলে যে অংশটা আছে, সেখানে কিন্তু কপিরাইট এবং কপিরাইট গাইডলাইন্স এগুলো কিন্তু রয়েছে। সেখানে ফেয়ার ইউজ ডিলিং বা ফেয়ার ডিলিং বলেও একটা অপশন রয়েছে, যেখানে কোনো কপিরাইটেড কোনো কন্টেন্টকে কিভাবে ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করা যায় সেটা কিন্তু বলা আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যেটা, তো দুটোর মধ্যে প্রচুর যে তফাৎ রয়েছে সেটা নেই, মূল বেসিক জিনিসটা এক, কিছু কিছু হয়তো আলাদা রয়েছে ইউএস এর নিয়ম এবং ইন্ডিয়ান নিয়মের মধ্যে। মূল কথা যেটা সেটা হচ্ছে যে কোনো কন্টেন্ট যদি আপনি অন্য কারো কন্টেন্ট যদি আপনি ইউজ করেন বা আপনার কন্টেন্ট যদি কেউ ইউজ করেন, মেইন যে ডিসপিউট আছে সেই ডিসপিউটটা কিন্তু যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু একমাত্র রাস্তা হচ্ছে কোর্ট।
এবং কোর্টের আগে ইউটিউবের হাতে কিন্তু সেই কন্টেন্ট কার সেইটা বলার কিন্তু কোনো ক্ষমতা নেই। ইউটিউব অ্যাকচুয়ালি হচ্ছে মধ্যস্থতাকারী একটি কোম্পানি। এটা আপনি হয়তো একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেটা হয়তো অন্য কেউ ইউজ করছে। ইউটিউব কি করতে পারে, আপনি যদি ইউটিউবকে বলেন যে আমার কন্টেন্টটা একজন ইউজ করছে, তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু অন্য একজনকে সেই কন্টেন্ট যে ইউজ করেছে তাকে একটা নোটিশ পাঠাতে পারে, তার যে কন্টেন্টটা আছে বা ভিডিওটা আছে সেটা কিছুদিনের জন্য হোল্ড করতে পারে। কিন্তু সে যদি উল্টো আপিল করে যে এটা আমারই কন্টেন্ট, আমি তো ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করেছি যেটুকু করেছি, তাহলে কিন্তু আপনাদের কোর্টে গিয়ে সেটা কিন্তু শেষ অবধি মীমাংসা করতে হবে, সেটা কিন্তু ইউটিউব করতে পারে না। তবে আগের থেকে ইউটিউবের এই প্রসেসটা যেটা হচ্ছে সেটা অনেক ফাস্ট হয়েছে। আগে যেটা 3 মাস 4 মাস পরে থাকতো, এখন সেটা অনেক কিন্তু ফাস্ট হয়ে গেছে। এছাড়া আপনাদের ইউটিউব থেকে নিজেদের তরফ থেকে কিছু জায়গায় আপনার চ্যানেলের উপরে স্ট্রাইক দিতে পারে। সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলো যদি আপনি ফলো না করেন, অর্থাৎ আপনি যদি কোনো অশ্লীল কোনো ছবি দেখান বা পিকচার দেখান, বা আপনার যে থাম্বনেল আছে থাম্বনেলের উপরে যদি অশ্লীল কোনো ছবি থাকে, বা আপনার ভেতরে যদি কন্টেন্টে কোনো কিছু অশ্লীল কোনো জিনিস বা সেটার মতো দেখতে কোনো জিনিস যদি থাকে, কোনো হয়তো অর্গ্যানকে কোনো কিছুকে আপনি হয়তো ডিরেক্টলি দেখাচ্ছেন না, কিন্তু সেটার রিপ্রেজেন্টেশন স্বরূপ আপনি এমন একটা ফিগার দেখাচ্ছেন বা এমন একটা আপনি আকৃতি দেখাচ্ছেন যেটা হয়তো সেই জিনিসগুলোকে, সেই অশ্লীল জিনিসকে হয়তো রিপ্রেজেন্ট করছে, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের উপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে, এবং এই স্ট্রাইক কিন্তু ইউটিউব নিজের থেকে আনবে। এটার জন্য কিন্তু অন্য কারো প্রয়োজন হবে না। বা আপনি যদি কোনো ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এবার এই ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অনেক বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা তারা ইউজ করছে, কিন্তু তার সত্ত্বেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে না। আবার অনেক ছোট ক্রিয়েটার হয়তো অল্প কিছু বাজে শব্দ যদি ব্যবহার করছে, তাতেই কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। তো এই জিনিসটা সম্পূর্ণ ইউটিউবের ওপরে কিভাবে তারা স্ট্রাইকটা আনবে। তবে আমাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো না করাই বেটার, অর্থাৎ বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ না করা, থাম্বনেইলে কোনো এমন জিনিস না দেওয়া যাতে হয়তো সেটা ইউটিউবের এখন না হলেও পরবর্তীতে মনে হতে পারে যে এই জিনিসটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। আর ফেয়ার ইউজের ক্ষেত্রে মূলত যে ব্যাপারটা, যে অন্য কারোর অল্প কোনো কন্টেন্ট ইউজ করা বা বেশি কন্টেন্ট ইউজ করলাম, এতে কিন্তু কোনো পার্থক্য হয় না। এতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনি অল্প ইউজ করলেও আসতে পারে, বেশি ইউজ করলেও কিন্তু আসতেই পারে। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি দেখা গেল কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো লোককে আমি দেখাচ্ছি, সে হয়তো পরবর্তীতে এর ওপরে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, বা যদি তার মনে হয় যে আমাকে কেন দেখাচ্ছে, আমার ফেসটা কেন দেখাচ্ছে, সে ইউটিউবে একটা অ্যাপিল করছে, সেগুলোও কিন্তু সে করতে পারে। তো এক্ষেত্রে আপনি বাদে অন্য কেউ আছে, যদি সে ইম্পর্টেন্ট কোনো ফিগার হয় বা হতে পারে কারো কোনো অসুবিধা আছে, আপনার যদি মনে হয় সেরকম কিছু, হয়তো আপনি রাস্তায় কারো কোনো কিছুর উপর প্র্যাঙ্ক করছেন, দেখলেন কেউ প্রচন্ড অ্যাগ্রেসিভলি রিয়্যাক্ট করছে, সেসব ক্ষেত্রে কিন্তু আপনি তার মুখটা যদি ব্লার করে দেন, তাহলে কিন্তু সেটা আপনার চ্যানেল এবং কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু বেটার হবে। এরপরে রয়েছে আরো একটা পার্ট, সেটা হচ্ছে কি, যে আমরা কোনো অথরাইজড কোনো চ্যানেল আছে বা অথরাইজড কোনো কোম্পানি রয়েছে, তাদের কোনো জিনিস, অর্থাৎ কোনো মিউজিক কোম্পানির জিনিস বা কোনো একটা ভিডিও যদি আমরা ইউজ করি অল্প কিছুক্ষণের জন্য, তাহলে কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ইউটিউব থেকে স্ট্রাইক কি, কপিরাইট স্ট্রাইক কি আসবে না? কপিরাইট স্ট্রাইক কিন্তু তার ফলেও আসতে পারে, যেটা আমরা এর আগের একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এটা নিয়ে। তাও একবার এখানে ছোট করে বলে নিই যে কপিরাইট স্ট্রাইক কিন্তু তাহলেও আপনার আসতে পারে, এবং অন্য কোনো মিউজিক যেটার উপর আপনার কোনো কপিরাইট নেই, সেই মিউজিক যদি সেটা নন কপিরাইটেড না হয়, তাহলে সেটা ইউজ না করাই কিন্তু বেটার। হয়তো আপনার আজকে আসছে না, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে, 1 বছর পরে বা মনিটাইজ হওয়ার ঠিক আগে কিন্তু আপনার এই কপিরাইট স্ট্রাইকগুলো আসতে পারে। তাই এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কিন্তু কাজ করতে হবে এবং আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই নিয়ে বলতে গেলে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলতে হয়, সেটা হচ্ছে ইন্ডিয়া টিভি এবং টি সিরিজের মধ্যে একটা কপিরাইট কনফ্লিক্ট তৈরি হয়। ইন্ডিয়া টিভি আমরা জানি একটা নিউজ চ্যানেল, তারা তাদের নিউজ চ্যানেলে একজন অ্যাক্টর সম্বন্ধে দেখাতে গিয়ে তার ফিল্মের একটুখানি অংশ তারা ব্যবহার করেছিল, তার একটা গান সেখানে ছিল, একটুখানি, খুব বেশির জন্য নয়। কিন্তু টি সিরিজের মনে হয় যে এতে কিন্তু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে, অর্থাৎ তাদের যে কপিরাইট যে রুলস আছে সেটাকে, কপিরাইট অ্যাক্টটাকে ভায়োলেট করা হয়েছে। সেই জন্য তারা কিন্তু গিয়ে কোর্টে আপিল করে
এবং প্রথমত সিঙ্গেল বেঞ্চে যখন এই আপিলটা হয়েছিল তখন সেখানে কিন্তু টি সিরিজের যেটা আছে তাদের আপিলটা কিন্তু মান্যতা দেওয়া হয় এবং একটা ক্ষতিপূরণের ব্যাপার চলে আসে। তারপরে ইন্ডিয়া টিভি তার এগেনস্টে আবার ডিভিশন বেঞ্চে গিয়ে রিটার্ন যখন আপিল আবার ফাইল করে তখন ডিভিশন বেঞ্চ কিন্তু আবার পুরনো যে বাধ্যবাধকতাগুলো ছিল ইন্ডিয়া টিভির উপর সেগুলো তুলে দেয় এবং তারা সেই জিনিসটাকে বলে যেটা কপিরাইট অ্যাক্টের মধ্যে আছে। এবং এই ঘটনার পরে কিন্তু 2012 সালে একটা নতুন কিছু কপিরাইটের যে নিয়ম আছে অ্যাক্ট আছে তাতে কিন্তু কিছু অ্যামেন্ডমেন্ট এসেছে এবং এতে কি হয়েছে যে কপিরাইট কিভাবে ইউজ করা যেতে পারে, কে ইউজ করতে পারবে না সেইটার উপরে কিন্তু একটা বিশেষ নিয়ম কিছু চালু হয়েছে যেগুলো খুব প্রপারলি যেগুলো চালু হয়েছে। যেমন আগে অতটা খুঁটিয়ে খুঁটিয়ে করা ছিল না যে এটা হলে কি হবে ওটা হলে কি হবে, কিন্তু যত আস্তে আস্তে ঘটনা আসছে তত কিন্তু এই জিনিসগুলো বাড়ছে। কিন্তু যে ঘটনার কথা বলছিলাম সেখানে টি সিরিজের যে ক্লেম আছে সেটাকে যদিও ডিভিশন বেঞ্চ সরিয়ে দিয়েছিল কিন্তু তারা ইন্ডিয়া টিভিকে বলে এবং তারা এই নিয়ে অ্যামেন্ডমেন্টের পরে যে অ্যাক্ট আছে সেখানেও বলা আছে যে কোনো ক্ষেত্রেই কিন্তু পারমিশন ছাড়া কারো কোনো ক্লিপিং ভিডিও বা অডিও সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তো সেইটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। মানে অলরেডি এইসবের বিষয়ে অনেকগুলো ভার্ডিক্ট আছে, আপনি যদি চান গুগলের যে কোনো পেজে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি লিঙ্কে গিয়েও এই যে তথ্যগুলো আছে এগুলো আপনি ডিটেলসে আর একটু জেনে নিতে পারেন। এতে আপনার কোনো রকম আর কোনো অসুবিধা থাকবে না, এটা বোঝার বিষয়। কিন্তু মূলত হচ্ছে আপনি কারো যদি ক্লিপিংস বা অন্য কারো যদি ভিডিও বা অডিও যদি ইউজ করেন তাহলে কিন্তু সেটা আপনার যেভাবেই করুন সেটা কিন্তু কপিরাইটের আন্ডারে আসতে পারে। সে অল্প সময় হোক বেশি সময় হোক সেটা কিন্তু ম্যাটার করবে না। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই এবং দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ব্লগে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের যে চ্যানেল আছে ফ্যাক্টস বাই অনির্বাণ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।